সকলের সমান সুযোগ দিতে হবে, তারা যেন প্রচারণাটা করতে পারে। রাইট। আর আপনি যেটা বলছেন যে এই নির্বাচন কমিশন ইতিহাস তা বলে না, এই নির্বাচন কমিশন বারবার অনেক কিছুই না, আপনি একবারও বলছেন না। আমরা একটা বিরতি নিয়ে ফিরি। আমি আসলে এই কথাটি আপনার কাছ থেকে জানতেই চাইবো, সকল কিছু ঠিক থাকা সত্ত্বেও যদি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা হারলেও তো হারতে পারেন, হারলে কি মেসেজ নেবেন আর জিতলে কি মেসেজটি পাবেন? যদি সঠিক নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আপনি যদি হেরে যান অবশ্যই বিএনপি কিছু বলবে না। তবে বর্তমানে সারা বাংলাদেশে প্রেক্ষাপট সে কথা বলে না। প্রেক্ষাপটে মনে হচ্ছে বিএনপি ইতিমধ্যে এগিয়ে আছে বা জিতে গেছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার অতিথিদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ব্যারিস্টার হায়দার আলী বিরতির আগে যে ইয়েগুলি তুলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ডের কথা, অনেক নেতাকর্মী আটক আছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, মামলা হচ্ছে, গণগ্রেপ্তার হচ্ছে, সেই ক্ষেত্রে সরকারের করণীয় যদি একটু বলতে না বলেন শহীদ খান, যদি নির্বাচনটি আসলে সেই অর্থে আপনি যেরকম বলছিলেন এরকম জমজমাট করতে হয়। না, লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বিএনপির যে দাবি, যে দাবিটা দেখছে যে সমস্ত যাদের নামে মামলা আছে তাদেরকে ছেড়ে দিতে হবে। আসলে আইন তার নিজের গতিতে চলবে, মামলার গতিতে চলবে, এটা তো সরকারের কিছু করার নেই। সরকার আদালতকে বলতে পারে না যে জামিন দিয়ে দাও। জামিন দেওয়া যেতে পারে, জামিনের আবেদন করলে সরকার বিরোধিতা না করতে পারে। সরকার বিরোধিতা করবে কিনা সেটাও সরকারের যে আইনি কর্তৃপক্ষ আছে তারা ডিসাইড করবেন, এবং এটা কিন্তু ফাইনালি জাজের ডিসিশন। জাজ সাহেব ঠিক করবেন তিনি জামিন দেবেন কিনা। লেভেল প্লেইং ফিল্ড বলতে আমি মনে করি যে এই বিভিন্ন মামলায় আটক তাদের মুক্তি দিতে হবে, এটা করলে লেভেল প্লেইং ফিল্ড হবে, এরকম না। লেভেল প্লেইং ফিল্ড বলতে আমি মনে করি যে জনগণ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, কেউ যেন তাদেরকে বাধা না দিতে পারে, কেউ যেন ব্যালট স্টাফিং করতে না পারে, কেউ যেন জাল ভোট দিতে না পারে, কেউ যেন কেন্দ্র দখল করতে না পারে। আপনার প্রার্থী যারা হয়েছেন তাদেরকে জনগণের কাছে পৌঁছতে হবে, প্রার্থীরা পৌঁছতে পারবে না কেন? যদি প্রার্থীর বিরুদ্ধে মামলা থাকে, গ্রেফতারের হুমকি থাকে। আপনি বাংলাদেশের রাজনীতির ইতিহাস আপনি জানেন, জি, প্রার্থীরা জেলে থাকলেও নির্বাচিত হয়, জেলে থাকার পরেও কিন্তু নির্বাচিত হয়েছে। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি, অনেক উদাহরণ দিতে পারি। প্রার্থী জেলে থাকার পরে তাকে জেল থেকে, বগুড়া জেল থেকে ট্রান্সফার করে চিটাগং জেলে পাঠানো হয়েছে যাতে সে প্রভাব করতে না পারে, তারপর সেই ব্যক্তি মেয়র নির্বাচিত হয়েছে। সুতরাং প্রার্থী জেলে আছে কিনা সেটার উপরে তার নির্বাচনটা নির্ভর করবে না, প্রার্থীর জনসমর্থন আছে কিনা, এবং এই জনসমর্থনটাকে ট্রান্সলেট করতে হবে। জনসমর্থন যদি থাকে অবশ্যই প্রার্থী জিতবে। জনাব তোফায়েল আহমেদ, আপনি কি মনে করেন প্রার্থী আসলে জনগণের কাছে পৌঁছাতে পারা না পারে? আমাদের এই যে নির্বাচনগুলো, এখানে জনসমর্থনটা খুব বেশি ম্যাটার করে না। এখানে আরো কর্মীর সমর্থন, টাকার সমর্থন, পেশির সমর্থন, সরকারের সমর্থন, এটা একটা বড় অনুষঙ্গ হিসেবে দেখা দিচ্ছে এখন। আবার অপরদিকে ঠিক দলীয় কলাগাছ, এটার একটা ভ্যালু আছে, যেহেতু এটা দলীয় ভিত্তিক মনোনয়ন হয়ে গেছে, এটা যোগ্যতার প্রশ্ন নাই, এটা দলের কিনা। তো সুতরাং এখানে অনেকগুলো জিনিস কিন্তু রেলেভেন্ট হয়ে গেছে। মামলার কথাতে যদি আসি, মামলা বহু হাজার হাজার মামলা প্রত্যাহারের দৃষ্টান্ত বাংলাদেশে আছে, যে মামলা সুনির্দিষ্ট অভিযোগ আছে, সব কিছু আছে, কিন্তু সরকার ইচ্ছা করেছে এটা রাজনৈতিক উদ্দেশ্যে মামলা প্রত্যাহার করে নেব, এবং সরকারি দলের লোকের বহু মামলা প্রত্যাহার হয়ে গেছে। এখন যেটা হয়েছে, এখন যে ঘটনাটা হয়েছে, আমি একটু বলছি, আমি অবজেক্টিভলি বলার চেষ্টা করছি, এটা দেশের স্বার্থে, কারণ এই একটা সুযোগ আসছে কিন্তু আমাদের রাজনীতিটাকে এটা নিয়মতান্ত্রিকতা নিয়ে আসার একটা সুযোগ এসছে। এটাকে যদি সঠিকভাবে কাজে না লাগে তাহলে কিন্তু রাজনীতি আবার ওই জায়গায় ফিরে যাবে। সেজন্যই বলছি, এখন মামলা হয়েছে, যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে মামলা হোক, তার শাস্তি হোক, কিন্তু অজ্ঞাতনামা একটা আবার তালিকা আছে। অজ্ঞাতনামা আগে ছিল এটা গ্রেপ্তার বাণিজ্য বলা হতো, যে কিছু একটা হলো পুলিশ একটা গ্রেপ্তার বাণিজ্য করতো, এখন আবার অজ্ঞাতনামা বাণিজ্য শুরু হয়ে গেছে। অজ্ঞাতনামা আছে, যে কোনো অজ্ঞাতনামার মধ্যে যে কারো নাম যে কোনো সময় চলে আসছে। এই অবস্থার মধ্যে কিন্তু এটা আমার মনে হয় যে জনাব তোফায়েল আহমেদ যে কথাটি বলছেন সেটি দিয়ে শেষ করা যেতে পারে, যে রাজনীতিতে একটি অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে আবার সেই সুঅবস্থাটি ফিরিয়ে আনা যায়, আমাদের সেই চেষ্টাটি করা উচিত, সুযোগটা গ্রহণ করা। জনাব আবু আলম শহীদ খান, জনাব ব্যারিস্টার হায়দার আলী এবং জনাব তোফায়েল আহমেদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।